মেমারিতে বৃদ্ধ দম্পতি খুনের নয়া তথ্য। মেয়ে সেজে মেমারিতে বাবা মাকে খুন ছেলে। বাথরুমের বালতিতে রক্ত মাখা সালোয়ার কামিজ আর সালোয়ার কামিজ পরে খুন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। সরাসরি চলে যাব, শরদিন্দু ঘোষ রয়েছে আমার সঙ্গে, শরদিন্দুর সঙ্গে কথা বলবো। শরদিন্দু, যে বিষয়টা জানতে চাইবো যে কেন মেয়ে সাজতে হলো খুনের জন্য, এর পিছনে কি কারণ থাকতে পারে? দেখো, এইটাই পুলিশের জেরায় সে জানিয়েছে যে সে ছদ্মবেশ ধারণ করেছিল এবং ছদ্মবেশ ধারণ করার কারণ হিসেবে সে যেটা জানিয়েছে, যদি তার এই যে বাবা মাকে খুন করার পরিকল্পনা কোনো কারণে ব্যর্থ হতো, তাতে যাতে অন্ধকারে অন্তত বাবা মা বুঝতে না পারে যে সেই খুন করতে এসেছিল, কোনো মহিলা তাদের ওপর আক্রমণ করতে এসেছিল, এটা যাতে বুঝতে পারে, তার একটা কৌশল হিসাবেই সে কিন্তু এই সালোয়ার কামিজ পরেছিল। এখন যেটা মনে হতে পারে যে সালোয়ার কামিজ বাথরুমে বালতিতে জলে ভেজানো অবস্থায় পাওয়া গেছে, সে রক্ত মোছার জন্য সেটা ব্যবহার করতে পারে। কিন্তু ফরেনসিক বিশেষজ্ঞরা পরীক্ষা করে যেটা দেখেছেন যে শরীরের ওপরের অংশ এবং নিচের অংশ অর্থাৎ পায়ের দিকের অংশ রক্তের দাগ রয়েছে, রক্তের নমুনা রয়েছে, কিন্তু মাঝের অংশে কিন্তু রক্তের কোনো নমুনা নাই, যা কিন্তু একজন পরে থেকে খুন করলেই সেটা সম্ভব। এবং সে কারণেই পুলিশ মনে করছে যে সে ওই সালোয়ার কামিজ পরেই বাবা মাকে খুন করে, এরপর পোশাক বদলে সে চম্পট দেয়। আজকেই তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছিল এবং বর্ধমান আদালত তাকে 7 দিনের মেমারি থানার পুলিশের হেফাজতে দিয়েছে। এখন পুলিশ তাকে এই বিষয়ে আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদ করবে। বেশ শরদিন্দু। দুয়ারের রিপোর্টার এবার ময়নাগুড়ির দিকে নজর রাখবো, কারণ বাড়ির উঠোন খুঁড়ে দেহ উদ্ধার। ময়নাগুড়ির ঘটনায় এখনো অধরা অভিযুক্ত দম্পতি। আজ ঘটনাস্থলে যান ফরেন্সিক আধিকারিকরা, তারা নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক। দাবিদারহীন বাইকের খোঁজ করতে গিয়েই বাড়ির উঠোন খুঁড়ে দেহ উদ্ধার। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি শান্তনু রয়েছে, কথা বলবো শান্তনুর সঙ্গে। শান্তনু, এখনো পর্যন্ত তদন্তে কি আপডেট, এবং যে দম্পতি এখনো পর্যন্ত অধরা তাদের কি খোঁজ মিলল? দেখো, কি কারণে এই খুনের ঘটনা তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে এটি একটা পরিকল্পিত খুনের ঘটনা তা কিন্তু পুলিশ মনে করছে। তার কারণ হচ্ছে একেবারে বাড়ির উঠোনে কিন্তু রীতিমতন একজনকে খুন করে সেটাকে দেহ পুঁতে রাখা হয়েছিল। একটি বাইকের তথ্য সংগ্রহ করতে গিয়েই কিন্তু পুলিশের নজরে পড়ে এবং ঘটনা জানতে পারে পুলিশ, এবং তারপরে কিন্তু তদন্তে বেরিয়ে আসে একটি মৃতদেহ। যে মৃতদেহের পরিচয় গতকাল রাতেই জানতে পেরেছে পুলিশ, গৌতম রায়, যার সঙ্গে পলাতক যে দম্পতি রয়েছেন তাদের সঙ্গে পারিবারিক একটা সম্পর্কও ছিল। অভিযুক্ত পরিমল রায়ের সাথে একই সঙ্গে কাজ করত এই মৃত গৌতম রায়, এবং তারা একই জায়গাতে কাজ করত, কাঠমিস্ত্রি কাজ করত, এবং তাদের মধ্যে কোনো সম্পর্কের অবনতির কারণে এই খুনের ঘটনা, এবং পাশাপাশি অর্থনৈতিক কোনো কারণ বা পেছনে কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে কিনা, এই 3টি বিষয়কে কিন্তু সামনে রেখে তদন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে যেটাকে পুলিশ মনে করছে যে একেবারে পরিকল্পনা করে কিন্তু খুন করা হয়েছিল, এবং খুনের ঘটনায় দম্পতি সরাসরিভাবে জড়িত। তার কারণ ইতিমধ্যেই কিন্তু মৃত যুবকের পরিবার থেকে অভিযোগ দায়ের করা হয়েছে যে মঙ্গলবার রাতে তাকে কিন্তু ডেকে পাঠানো হয়েছিল, এবং তারপর থেকে তার ছেলে নিখোঁজ ছিল। অর্থাৎ গৌতমের মৃতদেহ যে জায়গা থেকে পাওয়া গেছে তারপর থেকে কিন্তু নিখোঁজ ছিল এই দম্পতি পরিমল রায় এবং তার স্ত্রী সঙ্গীতা, এবং তার খোঁজে কিন্তু ইতিমধ্যেই পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। সবটাই এখন তদন্ত সাপেক্ষ। ধন্যবাদ। 9 মে রামনগর 2 ব্লকের জঙ্গলে মুন্ডহীন দেহ উদ্ধার হয়েছিল, আর সেই রামনগরে খুনের ঘটনায় এবার গ্রেফতার করা হলো। 4 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, একজনকে গ্রেফতার করা হয়েছে। কোথা থেকে গ্রেফতার করা হয়েছে? চেন্নাই থেকে জালে মূল অভিযুক্ত। সরাসরি চলে যাব, পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, এই যে একজনকে গ্রেফতার করা হলো, কিভাবে গ্রেফতার এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো তমস্বী, তোমাকে জানি রাখি, রামনগরের যে গোবিন্দপুর এলাকায় গত 9 মে মুন্ডু কাটা যে পচাগলা দেহ উদ্ধার হয়েছিল, সেই ঘটনায় কিন্তু তদন্তে নেমেছিল রামনগর থানার পুলিশ। সেই দেহে যেখানে হাতে তার একাংশের ট্যাটু চিহ্ন ছিল, সেই ট্যাটু ধরে কিন্তু তদন্ত শুরু করে। সেই ট্যাটুতে দেখা যায় যে রামনগরের ওই যুবক রাজীব দাস, বয়স 21 মতন হবে। সেই যুবকের মৃত্যুর ঘটনায় তদন্তে নেমে রামনগর থানার পুলিশ প্রথমে প্রায় 3 জনকে গ্রেপ্তার করে। সেই রামনগর এলাকার রাজীব বর এবং সামিরুল ইসলাম এবং সোমনাথ দাস। সেক্ষেত্রে 3 জনের পরে তাদের কাছ থেকে পুলিশ হেফাজতে নিয়ে তাদের তদন্তে নেমে মূল অভিযুক্তের নাম কিন্তু তারা পায়। তার নাম আনসারুল শেখ, তিনি ডাক নাম তার কালা, তিনি চেন্নাইতে আত্মগোপন করেছিলেন।
সেক্ষেত্রে রামনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে কিন্তু গত মঙ্গলবার রাতে চেন্নাইতে তাকে হ্যাঁ পঙ্কজ। গ্রেপ্তার করে এবং চেন্নাইতে সেখানে ট্রানজিটিভ রিমান্ড নিয়ে এসে আজকে কিন্তু তাকে কাঁথি মহকুমার আদালতে তোলা হয় এবং পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তার তদন্ত কি আর কি কি বিষয় তাদের পক্ষে যে তদন্ত, যেখানে খুনের ঘটনা আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত সমস্ত করছে বিষয় জেরা করা হবে এবং সমস্ত বিষয়ের তদন্ত করা হবে পুলিশের তরফে এবং সমস্ত বিষয়টা তখনই স্পষ্ট হবে। নিউজ 18 বাংলায় আমরা মগরাহাটের একটা খবর দেখেছিলাম। কি সেই খবর? সামান্য জল আর সামান্য বৃষ্টি হলেই জল জমে একাকার। মগরাহাটে জমা জল সরাতে এবার পদক্ষেপ। নিউজ 18 বাংলার খবর দেখানোর পর পদক্ষেপ। কি পদক্ষেপ নেওয়া হলো প্রশাসনের তরফে জানাবে আনিস উদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিস উদ্দিন, দেখুন, অবশ্যই দীর্ঘ 7-8 বছর ধরেই কিন্তু একটু বৃষ্টিতে হাঁটু জল জমে যায় মগরাহাটের যুগদিয়ার মল্লিকপাড়া এলাকায় এবং এই নিয়ে কিন্তু একাধিকবার পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জানালেও তার একেবারেই কোনো সুরাহা হয়নি এবং এই খবর গতকাল আমরা নিউজ 18 বাংলাতে সম্প্রচার করি। তারপরেই কিন্তু নড়ে চড়ে বসেন মহকুমা প্রশাসন। একেবারেই মহকুমা প্রশাসনের নির্দেশেই ইতিমধ্যেই যে হাই ড্রেন সংস্কার হয়নি দীর্ঘদিন ধরে, সেই ড্রেন কিন্তু সংস্কারের কাজ শুরু হয়েছে। ফলে যে জমা জল তা কিন্তু নেমে গেছে এবং পঞ্চায়েত পক্ষ থেকে জানানো হয়েছে যে মূলত যে জায়গাটি নিচু হয়েছিল সেই জায়গাতে কংক্রিটের ঢালাই ফেলার পরে কিন্তু সেই রাস্তাটি উঁচু করা হবে এবং আগামীতে যাতে এই এলাকায় জল না জমে সে পঞ্চায়েত উদ্যোগ নিয়েছে এবং এই ঘটনায় রীতিমতো খুশি এলাকার বাসিন্দারা। তারা কিন্তু নিউজ 18 বাংলাকে যেমন ধন্যবাদ জানিয়েছে তার পাশাপাশি প্রশাসনের এমন তৎপরতাকেও তারা ধন্যবাদ জানিয়েছেন। বেশ, চাষের জমি, সেখানে চাষাবাদ হয় আর সেই চাষের জমি থেকেই মাটি কেটে রাস্তা তৈরি হচ্ছে। স্বাভাবিকভাবেই ঠিকাদার ও শ্রমিকদের কাজে বিক্ষোভ দেখাচ্ছে হাসনাবাদের কোনানগরে কৃষকদের বিক্ষোভ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, কথা বলবো। অনুপম সাহা রয়েছে। অনুপম, স্বাভাবিকভাবেই যদি এইভাবে কৃষি জমির মাঝখান থেকে রাস্তা কাটা হয় তাহলে তো কৃষি জমির ক্ষতি হবে। কেন এইভাবে রাস্তা করা হলো, প্রথমে সেই বিষয়টা জানতে চাইবো তোমার কাছে অনুপম। দেখো তমশ্রী, এই যে হাসনাবাদের যে কোনানগর, এখানে যে রাস্তাটি তৈরি হচ্ছে, এই রাস্তাটি তৈরির জন্য যে ঠিকাদার সংস্থা বরাদ পেয়েছে, সেই ঠিকাদার সংস্থা এই যে রাস্তা তৈরিতে যে মাটি ব্যবহার হচ্ছে, সেই মাটি সেই রাস্তার পাশেই যে কৃষকদের জমি রয়েছে সেই জমি থেকেই মাটি কেটে আর্থ বোমার দিয়ে মাটি কেটে সেই রাস্তায় ব্যবহার করছে। এলাকার যেসব কৃষকরা তারা বহুবার বরণ করেছে, কিন্তু সেই ঠিকাদার সংস্থা কিন্তু কোনো রকম কর্ণপাত করতে রাজি না। তার কারণ এই কৃষকদের যেটা অভিযোগ যে এখানকার বসে উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম মন্ডল তার অনুগামী যারা আছে তারাই এই ঠিকাদার সংস্থার সঙ্গে মিলে গা জোয়ারি করে জোর করে এই মাটি কেটে নিচ্ছে আত্মমার দিয়ে কৃষি জমি থেকে, যার ফলে একদিকে যেমন কৃষকদের ক্ষতি হচ্ছে, কৃষি জমির ক্ষতি হচ্ছে এবং মার খাচ্ছে কৃষকরা। তারা বহুবার পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ককে জানিয়েছে, কিন্তু কোনো রকমের কোনো কাজ হয়নি বলেই তারা কিন্তু দাবি করছে। যদিও যে রফিকুল ইসলাম তিনি যেটা দাবি করছে যে এই যে রাস্তা ঠিকাদারকে পরিষ্কারভাবে নির্দেশ দেওয়া রয়েছে, যাদের যা ক্ষতি হবে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু কিছু মানুষ আছে যারা আইএসএফ, টিএমসি, বিজেপি অন্য দলের থেকে এসে রফিকুল ইসলামের বদনাম করার জন্য এই কাজটি করছে। বেশ, ফের দুর্গাপুরের বান্ডবেশ্বরের ছবিটা দেখাবো। ধস এবার হরিপুরের সরকারি প্রাথমিক স্কুল চত্বরে ধস আর অফিসের সামনে বিরাট গর্ত তৈরি হয়। বিপদ এড়াতে ঘিরে ফেলা হয়েছে এলাকা। তবে যে ধসের ছবি আপনাদের দেখাচ্ছি, সাংঘাতিক সেই ধস আর আতঙ্কের মধ্যে এদিন ক্লাস শেষ করে পড়ুয়ারা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি অর্পণ চক্রবর্তী রয়েছে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, একটা বিষয় জানতে চাইবো যে এই এলাকায় এর আগেও একাধিকবার ধসের ছবি আমরা দেখেছি আর তার জন্য ইসিএল কর্তৃপক্ষ তো অন্য জায়গায় স্কুল করে দিয়েছে, সেখানে কেন এখনো পর্যন্ত স্কুল শুরু হয়নি? কেন সেই একই জায়গায় এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে যে কোনো সময় বড় বিপদ ঘটতে পারে আর তাও এখানেই স্কুল হচ্ছে? একেবারে স্কুল কর্তৃপক্ষ যে স্কুল বিকল্প স্কুল তৈরি করে দিয়েছেন সেই স্কুল এখনো অসম্পূর্ণ রয়েছে, এখনো অনেক কাজ বাকি রয়েছে। আর এই ধসপ্রবণ এলাকা নামেই পরিচিত এলাকা এবং দেখা যায় বর্ষার শুরুতেই কিন্তু বিভিন্ন জায়গায় ধস দেখা যায়। দেখা গেল পান্ডবেশ্বরের যে হরিপুরের যে ঘটনা ঘটলো, একেবারে স্কুল চত্বর প্রাথমিক বিদ্যালয়ের সামনে সেই ধস, পড়ুয়ারা আতঙ্কের মধ্যে সারাদিন স্কুল করেছেন। এরপরেই কিন্তু স্কুল করার পর যে সমস্ত পড়ুয়ারা তারা বাড়ি চলে যান। এরপর স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন যে এরপর ইসিএলের তরফ থেকে যে স্কুলটি তৈরি করা হয়েছে সেখানেই কিন্তু স্থানান্তরিত করা হবে যে সমস্ত পড়ুয়া রয়েছে তাদেরকে। তো ইসিএলের
তরফ থেকে ওই এলাকাটি একেবারেই ঘিরে ফেলা হয়েছে স্কুলের। কারণ এই ধসের কবলে কিন্তু গোটা এলাকায় 1 বছর আগে এই স্কুলের ধস দেখা দিয়েছিল এবং পাঁচিলের মধ্যে ফাটল দেখা দিয়েছিল। ফের বর্ষার শুরুতেই কিন্তু ফের ধস দেখা গেল এই স্কুলের মধ্যে। বেশ, বাংলাদেশে ফিরতে চেয়ে এবার থানায় হাজির 16 বাংলাদেশি। কোচবিহার কোতোয়ালি থানায় আবেদন। পুলিশ জানিয়েছে 10 থেকে 15 বছর আগে বেআইনিভাবে ভারতে ঢোকেন তারা, এবার বাংলাদেশে ফিরতে চেয়ে তারা থানায় হাজির হয়েছে। আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে শুভঙ্কর, কথা বলবো শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, বেআইনিভাবে এদেশে এসে 10-15 বছর থাকার পর হঠাৎ করে কেন তারা বাংলাদেশে ফিরতে চাইছেন? হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি, আজ দুপুরে হঠাৎ করেই 8 শিশু সহ 16 জন বাংলাদেশি কোচবিহার কোতোয়ালি থানায় এসে হাজির। তাদের যেটা বক্তব্য যে তারা বাংলাদেশে ফিরতে চাইছেন। কেন ফিরতে চাইছেন? তারা 10-15 বছর আগে সীমান্ত পেরিয়ে তারা বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিলেন, দিল্লি হরিয়ানা সহ বিভিন্ন ইটভাটায় কাজ করেছেন। কিন্তু সম্প্রতি দিল্লি পুলিশের উদ্যোগী তৎপরতা দেখানোয় এই যে বাংলাদেশি খেদাও অভিযান একটা শুরু হয়েছে, সেই বাংলাদেশিরা সেখান থেকে পালিয়ে চলে এসেছেন নিউ কোচবিহার হয়ে আজ কোচবিহার কোতোয়ালি থানায়। এবং তারা এসে পুলিশকে যেটা জানিয়েছেন যে তারা বাংলাদেশি ফিরতে চান, বাংলাদেশে ফেরানোর ব্যবস্থা করানো হোক, সে কারণেই তারা কোতোয়ালি থানায় হাজিরা দিয়েছেন, কোতোয়ালি থানায় এসে উপস্থিত হয়েছেন। যদিও পরবর্তীতে যেটা জানতে পারছি, এদিন রাত 8টা নাগাদ সেই 16 জন বাংলাদেশিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই ফরেনার্স অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং পুলিশ যেটা জানিয়েছে আগামীতে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। বেশ, তমশ্রী। বালুরঘাট জেলা হাসপাতাল, সেখানে দীর্ঘদিনের চিকিৎসকের একটা অভাব ছিল। এবার সেখানে চিকিৎসক নিয়োগ হলো, 18 জন নতুন চিকিৎসক নিয়োগ হাসপাতালে। জেলার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে অনুপ রয়েছে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকটে ভুগছিল এই হাসপাতাল, তাহলে এই 18 জন চিকিৎসক জয়েন করায় এই যে অভাবটা ছিল সেই অভাবটা মিটবে? একদমই দেখো তমশ্রী, যে বালুরঘাট জেলা হাসপাতাল মানে দক্ষিণ দিনাজপুর যে জেলা হাসপাতাল বালুরঘাটে অবস্থিত, এই জেলা হাসপাতাল কিন্তু গোটা জেলার মানুষ কিন্তু নির্ভরশীল এই হাসপাতালের উপরে। এখানে 102টি শূন্যপদ ছিল এতদিন পর্যন্ত চিকিৎসকের, সেখানে প্রায় 50টি পদই কিন্তু ফাঁকা ছিল। যে কারণেই কিন্তু একটা চিকিৎসকের যে অভাব সেটা কিন্তু বারবারই উঠে আসছিল জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, বারবার জানানো হয়েছিল রাজ্য স্বাস্থ্য দপ্তরে। এই রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এবার একসঙ্গে 18 জন বিশেষজ্ঞ চিকিৎসক তারা কিন্তু জয়েন করলো দক্ষিণ দিনাজপুরে। এই কারণেই কিন্তু স্বাস্থ্যের পরিষেবায় যে উন্নত হবে সেটা কিন্তু মনে করছে স্বাস্থ্য আধিকারিকরা। পাশাপাশি এই 18 জন চিকিৎসক একসঙ্গে নিয়োগ হওয়ায় কিন্তু খুশি জেলাবাসীও। বেশ, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন হস্তান্তর অনুষ্ঠানে উদয়ন ঘোষ নাম না করে প্রাক্তন উপাচার্য নিখিলেশ রায়কে খোঁচা। আরো বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি শুভঙ্কর সাহা রয়েছে। শুভঙ্কর, দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই যে রাজ্য বনাম রাজ্যপাল বিরোধ সেটা কিন্তু দেখা গিয়েছিল এই কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে। বছরখানেক আগে এই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ছিলেন রাজ্যপাল নিযুক্ত নিখিলেশ রায় এবং তার সঙ্গে রাজ্যের একটা বিরোধ দেখা দিয়েছিল। যে কারণেই 1 বছর আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের হস্তান্তরের একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু সে সময় সেই বিশ্ববিদ্যালয়টি হস্তান্তর করা যায়নি। ফলে বিশ্ববিদ্যালয়ে একটা পঠন পাঠন নিয়ে একটা জটিলতা, পঠন পাঠনে ক্লাসরুম থাকা কম ছিল, ক্লাসরুমের অভাবে পড়াশোনা করতে সমস্যা হতো। অবশেষে কয়েক মাস আগে সে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এই উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেছেন এবং এরপরই এই বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন ছিল, 10 কোটি টাকা ব্যয় প্রশাসনিক ভবন তৈরি করেছিল, সেই প্রশাসনিক ভবনের আজ হস্তান্তর হলো। ফলে বলা যায় এই যে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় একটা দীর্ঘদিন ধরেই একটা জটিলতা ছিল, সেই জটিলতা কাটলো এবং এখন থেকে প্রশাসনিক ভবনেই প্রশাসনের কাজকর্ম চলবে। বেশ, আজ দুয়ারে রিপোর্টারের সবশেষে আপনাদের দেখাবো বন দপ্তরের লাগাতার সচেতনতা। আর সেই সচেতনতায় কাজ হলো, কারণ হাতের হামলা, সেই হামলার সময় ঘরবন্দি থেকে প্রাণে বাঁচলেন একই পরিবারের 3 সদস্য। সরাসরি চলে যাব, রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, জানাবে ঠিক কি হয়েছিল রাজকুমার?
দেখো জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া যে প্রধান পাড়া আছে, প্রধান পাড়াতে রাতে কিন্তু একটি দলছুট হাতি কিন্তু লোকালয়ে ঢুকে পড়ে এবং শুধু তাই নয়, এই রায় পরিবারের বাড়িতেও ঢুকে পড়ে এই হাতিটি। কিন্তু বন দপ্তর লাগাতার সচেতনতা ছড়াচ্ছে। তা বন দপ্তরের বক্তব্য যে হাতি লোকালয়ে ঢুকলে বা বাড়িতে ঢুকলে কখনোই কেউ ঘর থেকে বেরোবেন না, ঘরের ভেতরেই থাকবেন এবং কেউ হাতি তাড়াতে যাবেন না। এই যে সচেতনতামূলক প্রচার, সেই প্রচারে সাড়া দিয়ে কিন্তু রায় পরিবারের সদস্যরা কেউ বাড়ি থেকে বের হয়নি। এই হাতিটি একটি ঘরের সামান্য অংশ ও একটি সুপারি গাছ ভেঙে দিয়ে কিন্তু চলে গিয়েছে। বনকর্মীরাই এই হাতিটাকে তাদের সুবিধে মতো তাড়িয়ে সেই বনাঞ্চলে ফিরিয়ে দিয়েছে এবং প্রাণ থেকে বেঁচেছে এই রায় পরিবারের 3 জনে। বেশ রাজকুমার।